জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ আমি আপনাদের একটি ঘটনা বলছি। লিখেছেন শ্রী তপপ্রকাশ ভট্টাচার্য। উনি দেওঘরে শ্রী শ্রী বরদাকে দর্শন করতে গিয়েছিলেন। এবারে বাড়ি ফেরার সময় উনি শ্রী শ্রী বরদার অনুমতি না নিয়েই বাড়ি ফিরছিলেন। তারপরে কি অঘটন ঘটল শুনুন। সারিবদ্ধভাবে অগণিত ভক্ত শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মার পদপীঠতলে প্রণাম নিবেদন করে পূজ্যপাদ শ্রী শ্রী বরদার নিকট প্রণামান্তে বাড়ি ফেরার অনুমতি প্রার্থনা করছেন। ভক্তদের সারি থেকে দীর্ঘতর হতে হতে মূল প্রবেশদ্বারের ধার পর্যন্ত চলে এসেছে। পাশে দাঁড়িয়ে শুনলাম প্রায় অধিকাংশ ভক্তকেই বাড়ি ফেরার অনুমতি দিচ্ছেন শ্রী শ্রী বরদা। দু একজনকে হয়তো অনুমতি প্রদান করছেন না বিশেষ কারণবশত। এতক্ষণ দাঁড়িয়ে থেকে এত মানুষের ভিড় ঠেলে তারপর শ্রী শ্রী বরদার নিকটে গিয়ে প্রণাম জানিয়ে বিদায়ের অনুমতি নিতে গেলে আনন্দবাজারে প্রসাদ গ্রহণ করে যোশীটিতে ট্রেন ধরার সময় পার হয়ে যাবে। হঠাৎ চাতুরী বুদ্ধি মাথায় এলো। তুমি তো অন্তর্যামী, সবই বুঝতে পারছো। আমাদের আজ যেতেই হবে। তাছাড়া সবাইকেই তো যাবার অনুমতি দেওয়া হচ্ছে, আবার অনুমতি নেবার কি আছে? তাই দূর থেকেই প্রণাম জানিয়ে এবং কাল্পনিক অনুমতি নিয়ে আশ্রম থেকে রওনা হলাম। একটি ঘোড়ার গাড়ি ভাড়া করে আমি ও মাতৃদেবী যোশীটির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। কিন্তু এ কেমন ঘোড়া! কিছু দূর গিয়েই সৎসঙ্গ রেল লাইন পার হয়ে বাঁ দিকে ঘুরতেই চায় না। ঘোড়া বারবার পিছন দিকে বাঁক দিচ্ছে, সামনের দিকে গাড়ি টানতেই পারছে না। অকর্মণ্য ঘোড়া 20 মিনিটের রাস্তা যেতে 40 মিনিট লাগিয়ে দিল। তারপর আবার যোশীটি স্টেশনে টিকিট কাউন্টারে টিকিট কাটার দীর্ঘ সারি। টিকিট কেটে যখন প্ল্যাটফর্মে এলাম তখন তুফান এক্সপ্রেস ছেড়ে দিয়েছে। পানাগড়ের টিকিট কেটেছিলাম। উদ্দেশ্য পানাগড় থেকে বাসে গলসি গিয়ে রাত্রিতে ইষ্টপ্রাণ ঋত্বিক শ্রী সুধীর মণ্ডলদার বাড়িতে রাত্রি যাপন করে পরের দিন গ্রামের বাড়িতে যাব। যোশীডি স্টেশনে মালপত্র নিয়ে মা ও আমি বসে আছি আর তখন কি করণীয় তাই আকুলভাবে ভাবছি। বিপদে পড়লেই যা আমরা সাধারণত করি, ইষ্ট নাম স্মরণ করছি। ঘন্টা দুয়েক কেটে গেল স্টেশনে। ইতিমধ্যে বর্ধমানে 2-4 জন গুরু ভাইয়ের সঙ্গে স্টেশনে সাক্ষাৎ হলো। তারা সকলেই বর্ধমানে ফিরবে। মনে কিছুটা সাহস আশার সঞ্চয় হলো। কিছুক্ষণ পরেই একটি ট্রেন এলো। বর্ধমানের গুরু ভাইরা উঠছেন, কাজেই আমি ও মা উঠে পড়লাম ট্রেনে। ট্রেনটি বেশ সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন, ভিড়ও বেশি নেই। বসার সিট পেয়ে গেলাম। খুব খুশি মনে ঠাকুরের জয়ধ্বনি দিচ্ছি তখন। দ্রুতগতিতে ট্রেন ছুটছে। চিত্তরঞ্জন পার হওয়ার পর মুষলধারায় বৃষ্টি শুরু হলো। আসানসোলে ট্রেন থামার পর আবার ছুটে চলেছে। কিন্তু এ কি, আর কোথাও থামছে না কেন? দুর্গাপুর, পানাগড় সব স্টেশন যে পেরিয়ে গেল ট্রেন না থেমে। একটু দূরের আসনে উপবিষ্ট বর্ধমানের গুরুভাইকে ট্রেন না থামার কথা জিজ্ঞাসা করায় উনি বললেন, এই ট্রেন তো আসানসোলের পর একেবারে বর্ধমানে থামে, তারপর একেবারে হাওড়া। এটা তো ত্রৈসাপ্তাহিক বোম্বাই মেল। ওনার ধারণা ছিল যে আমি বর্ধমান যাব, আর ট্রেন সম্বন্ধে সম্যক ধারণা তখন আমার ছিল না। ট্রেনটি যেহেতু হাওড়াগামী এবং বর্ধমানে থামবে, অতএব
পানাগড়ের মতো গুরুত্বপূর্ণ স্টেশনেও থামবে বলেই আমার ধারণা ছিল। বিশেষত তুফান এক্সপ্রেস যখন পানাগড়ে থামে। এদিকে বৃষ্টি হচ্ছে, ট্রেনের জানলা দরজা সব বন্ধ, ট্রেন ছুটছে অবাধ গতিতে। আমি তখন দিশাহারা। বর্ধমানে নামলে চেকারে ধরবে ও আর্থিক জরিমানা দিতে হবে ভালো রকমেই, যা আমার কাছে তখন নাই। অথবা এখন চেকার বসে টিকিট দেখতে পারে। আবার রাত্রিতে মাকে নিয়ে বর্ধমানে কোথায় থাকব? বেশি ভয় চেকারের হাতে হেনস্থা হওয়ার। আগত বিপদের আশঙ্কায় চোখে জলের ধারা বইছে তখন। আর কাতরভাবে ডাকছি ঠাকুরকে ও মনে মনে ক্ষমা চাইছি। শ্রী শ্রী বরদার নিকটে গিয়ে প্রণাম নিবেদন না করে, অনুমতি ভিক্ষা না নিয়ে আসার জন্য। নিজের অবিশ্বাস ও অবিমৃষ্যকারিতার ফল হাতে হাতে পাচ্ছি। এবার এই বিপদ থেকে রক্ষা করো প্রভু। ট্রেন ছুটছে দ্রুত গতিতে, নামও চলছে তীব্র বেগে। কেটে গেল প্রায় 15 মিনিট। আচম্বিতে দেখি ট্রেনের গতি কমতে শুরু করেছে। এবার একেবারেই ট্রেন দাঁড়িয়ে গেল কেন এবং কোথায়? তাড়াতাড়ি জানলা খুলে দেখি তখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর আমার জানালার সম্মুখেই প্ল্যাটফর্মের আলোয় জ্বলজ্বল করে দেখা যাচ্ছে স্টেশনটির নাম গলসি। কাল বিলম্ব না করে এক হাতে মাকে ধরে অন্য হাতে বাক্স নিয়ে ট্রেন থেকে নেমে গেলাম দ্রুতগতিতে। কিন্তু আবার বিস্ময়, প্ল্যাটফর্মে পা ফেলা মাত্রই ট্রেনটি বাঁশি বাজিয়ে হুস হুস শব্দ করতে করতেই বেরিয়ে গেল। আমি তখন নির্বিবাক, হতভম্ব। স্টেশনের চারিদিকে তাকিয়ে ভালোভাবে দেখছি, ঠিক নেমেছি তো? গলসি স্টেশনই বটে তো? নাকি মনের বিভ্রম? স্বপ্ননু মায়ানু মতিভ্রমণু। কবি কালিদাসের উক্তির ন্যায় তখন আমার অবস্থা। আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে আমার অতি পরিচিত গলসি স্টেশন। মায়ের ও আমার চোখে তখন আনন্দশ্রু। এবার স্টেশন থেকে গলসিতে সহ প্রতিঋত্বিক শ্রদ্ধেয় সুধীর মণ্ডলদার বাড়ি যাওয়ার পালা। গলসি স্টেশন থেকে গলসি বাজার 8 ঘন্টার হাঁটা পথ। মাঠের মধ্য দিয়ে মোরাম দেওয়া ভাঙাচোরা রাস্তা। রাস্তার গর্তে মাঝে মধ্যেই জল জমা। 2 কিমি মাঠের মধ্যে কোনো জনবসতি নাই। দুপাশে সবুজ ধান ক্ষেত, জলাশয় ও আমবাগান। বড় জলাশয়ের চারিদিকে ঘেরা আমবাগান জায়গাটি পথিকদের পক্ষে খুব নিরাপদ নয়। মাঝে মধ্যে চুরি ছিনতাই হয়। আশ্বিন মাসের শেষ সপ্তাহ। সন্ধ্যা একটু অগ্রিমই আসে। তার ওপর আকাশ তখনও মেঘে ঢাকা এবং টিপটিপ করে বৃষ্টি পড়ছে। রাস্তা অল্প বিস্তর পিচ্ছল। মাকে নিয়ে ধীর পদে হেঁটে চলেছি। মাতৃদেবীর শরীর একটু স্থূলকায়, তাই হাঁটতে কষ্ট হচ্ছে। বিশেষত সারাদিনের ধকলে একটু অবসন্নও বটেন। ঠিক ওই আমবাগানের কাছে যেতেই পেছন থেকে এক জোরালো আলো এসে পড়ল রাস্তায় এবং একটি ট্যাক্সি এসে দাঁড়ালো পাশে। শুধু দাঁড়ানোই নয়, একজন দীর্ঘদেহী মোটাসোটা মানুষ গাড়ি থেকে নেমেই সামনে এসে দাঁড়ালেন। গম্ভীর স্বরে বললেন, কোথায় যাবেন? গাড়িতে চাপুন। আমি ভয়ার্ত কণ্ঠে বললাম, না না, আমরা হেঁটেই যাচ্ছি, গলসি যাব, এই তো প্রায় চলেই এসেছি। লোকটি আমার হাত থেকে ব্যাগটি প্রায় ছিনিয়েই নিয়ে বললেন, বুঝেছি আপনি খুব ভয় পেয়েছেন। আপনি একলা থাকলে হয়তো বলতাম না, সঙ্গে বয়স্কা মহিলা রয়েছেন, বোধহয় আপনার মা হবেন। ওনার হাঁটতে কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছি। আর আপনি আমায় চেনেন না, কিন্তু আমি আপনাকে মাঝে মধ্যে সুধীর মণ্ডলদার বাড়িতে দেখেছি। আপনি কি ওখানেই যাবেন? আমার ঘোর তখনও কাটেনি। আমি হ্যাঁ না কিছু বলার আগেই গাড়িতে চাপিয়ে নিলেন আমাদের। 5-7 মিনিটের মধ্যেই শ্রদ্ধেয় সুধীরদার বাড়িতে নামিয়ে দিয়ে
আমার ভাই খুব জরুরি কাজ আছে বলেই চলে গেলেন। তাকে ধন্যবাদ জানাবার বা সুধীরদাকে ডাকবার সুযোগও আমাকে দিলেন না। শ্রদ্ধেয় সুধীরদার বাড়িতে গিয়ে জয়গুরু বলে হাঁক দিয়ে সব বৃত্তান্ত বললাম। ও বাড়িওয়ালা ভদ্রলোকের শারীরিক বর্ণনা দেওয়ার ঠিক চিনতে পারলেন না। তখন আমি অনুশোচনা করছি তার নামধান জিজ্ঞাসা না করার জন্য। আসলে আমার ভয় এত বেশি হয়েছিল যে তার নাম-ধাম জিজ্ঞাসার পরিবর্তে গাড়ির মধ্যে বসে ইষ্টনাম স্মরণ করছিলাম। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।